সঞ্জীব গোয়েঙ্কার কি মাত্র 2টা প্লেয়ার কেনা উচিত ছিল আইপিএল অকশনে? হ্যাঁ, তেমনটাতে দেখা যাচ্ছে, কারণ সঞ্জীব গোয়েঙ্কার সবচাইতে বড় যে বিট করেছিল ঋষভ পান্তের উপরে, সে তো ফ্লপই যাচ্ছে। সঞ্জীব গোয়েঙ্কা ভাবতে পারছে না যে ঋষভ পান্তকে কোথায় খেলাতে হবে, ওপেন করাতে হবে না 3 নম্বরে খেলাতে হবে, না ফিনিশার ধোনির মতো রাখতে হবে। সেখানে ঋষভ পান্তকে তারা বারবার যেখানে সেখানে ট্রাই করছে, কিন্তু তবুও পারছে না, কারণ ঋষভ পান্তের ফর্ম একদম আউট অফ দ্য ফর্ম। কারণ সে কোনো মতেই না 4 মারতে পারছে, না ছক্কা, না ম্যাচকে টেনে নিয়ে যেতে পারছে। শুধুমাত্র ম্যাচকে টেনে নিয়েছে এডেন মার্করাম আর মিচেল মার্স আর এডেন মার্করাম। এই দুটো ব্যাটিং আউট হয়ে গেলে লখনৌ সুপার জায়ান্টসের আর চলার ক্ষমতা নেই। কারণ লখনৌ সুপার জায়ান্টস একটা ভালো টিম, কিন্তু তারা যেরকমভাবে খেলছে, তাদের না মিডল অর্ডার চলছে, না শেষ না প্রথম দিকে যদি আমরা দেখি যে শুধুমাত্র অ্যাডাম মার্করাম আর মিচেল মার্স এই দুটো ব্যাটিংকে ছেড়ে দিলে সেরকম কেউ খেলতে পারছে না। আর পরপর 4টা ম্যাচে সব ব্যাটিংয়ে ফ্লপ যাচ্ছে। অ্যাডাম মার্করাম এই ম্যাচে আবারও 33 বলে 52 রানে একটা সুন্দর পারি খেলেছে, 3টা 4 আর 3টা ছক্কার সাহায্যে তার স্ট্রাইক ছিল 157, আর তারই সাথ দিয়েছিল মিচেল মার্স 36 বলে 45 রান, 125-এর স্ট্রাইক রেট, একটা ছক্কা, 3টা 4। আর মিচেল মার্স আর অ্যাডাম মার্করাম এই দুজন মিলে মিনিমাম 97 রান করে ফেলেছিল তাদের ওপেনারে। কিন্তু তারপরে কি হলো, আমরা ভাবছিলাম যে এত সুন্দর স্টার্ট পেয়েছে লখনৌ সুপার জায়ান্টস, কিন্তু সেটাকে হয়তো কাজে লাগাবে, কিন্তু তারপরে আসে নিকোলাস পুরান আর বোল্ড হয়ে যায় মিচেল স্ট্রাইকের বলে। মাত্র 5 বলে 4 রান, মানে 5 বলে 9 রান, মাত্র 2টা 4 মেরেছিল এসে বিধ্বংসী হিসাবে, কিন্তু তারপরে বোল্ড হয়েছে নিকোলাস পুরান প্রথম 3-4টা ম্যাচে তো একদম ধোঁয়াধার ব্যাটিং করলো, কিন্তু পরবর্তীতে আর সেখানে সে টিকে থাকতে পারছে না নিকোলাস পুরান, এবং নিকোলাস পুরান পরপর 3-4টা ম্যাচে একদমই ফ্লপ যাচ্ছে। আর তারপরে এবার প্রমোশন করা হয়েছিল আব্দুল সামাদকে। আব্দুল সামাদের আগের ম্যাচে ভালো ফিনিশ করেছিল, কিন্তু এই ম্যাচে সে করতে পারেনি। এই ম্যাচে মুকেশ কুমারের বলে ক্যাচ অ্যান্ড বোল্ড আউট হয়ে যায়। মুকেশ কুমারের বল করেছিল, মুকেশ কুমার ক্যাচ ধরে আব্দুল সামাদ মাত্র 8 বলে 2 রান করে, কিন্তু ফিনিশারে সবচেয়ে চুপেছে কারণ লখনৌ সুপার জায়ান্টসে, কারণ ডেভিড মিলার আর আয়ুষ বাদনি এই দুইজন ছিল ফিনিশার হিসাবে, কিন্তু তারা দুজন ফিনিশ করতে পারেনি। ডেভিড মিলার কবে খেলবে ভাই, আর কতদিন, আর কটা ম্যাচ খেলাবে ডেভিড মিলারকে? না ফিনিশ করতে পারছে না কিছু, হয় অন্য প্লেয়ার খেলো, না হলে অন্য কিছু, কিন্তু ডেভিড মিলার তো চলবে না, কারণ ডেভিড মিলার মাত্র 15 বলে 14 রান, একটা মাত্র 4 মেরে 93 স্ট্রাইক। যখন তুমি শেষের দিকে খেলতে আসবে তখন তোমাকে 15 বলে মিনিমাম 40 রান করতে হবে, যেমনটা করে সেন রাদারফোর্ড বা আন্দ্রে রাসেল বা অন্যান্য টিম ডেভিড। কিন্তু ডেভিড মিলার সেখানে পারছেই না ফিনিশ করতে পারছে, না মিডল থেকে টেনে নিয়ে যেতে পারছে। আমরা জানি যে ডেভিড মিলারের ওপরের মধ্যে পোটেনশিয়াল আছে, সে পারে ম্যাচ ফিনিশ করতে, কিন্তু কি হয়েছে তার, লখনৌ সুপার জায়ান্টস ডেভিড মিলারের ওপরে ইনভেস্ট করেছে, কারণ সে তাদের ম্যাচকে ফিনিশ করে দিবে। 15 বলে মাত্র 14 রান, 93 স্ট্রাইক রেট। এই জন্য কি ডেভিড মিলারকে কেনা হয়েছিল? সঞ্জীব গোয়েঙ্কা একটা ডেঞ্জার হলো ওনার, কিন্তু সে যেমনটা কেএল রাহুলের সাথে ব্যবহার করেছে তেমনটা না ব্যবহার করে ফেলা ডেভিড মিলারের সাথে। আর তারপরে এসে আয়ুষ বাদন মাত্র 21 বলে 36 রান করেছে, এই 171 স্ট্রাইক রেট। আয়ুষ বাদনের জন্যই 159 রানটা গেছে, না হলে যেতেই পারতো না, কারণ ডেভিড মিলার যেরকম ফিনিশ করেছে মনে তো হচ্ছে না। সে ইম্প্যাক্ট ফেলেছে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ইম্প্যাক্ট ফেলেছে, কিন্তু সে মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে যায়। আর তারপরে ঋষভ পান্ত 2 বল খেলতে পায়, আর ঋষভ পান্ত 2 বলের মধ্যে 0 রান করে, সে খাতায় খুলতে পারেনি, আর সে 2 বলে 0 রান করার জন্য 159 রান হয়েছে, না হলে কিছুটা বাড়তো রানটা। আর আমরা যদি দেখি যে লখনৌ সুপার জায়ান্টসের সবচেয়ে যেটা কমজোরি দিক হলো, সেটা হলো তাদের নিকোলাস পুরানের না চলা, মিডল অর্ডার না চলা এবং ফিনিশ না করা। এর আগের ম্যাচে আয়ুষ বাদনে ভালো ফিনিশ করেছিল, এই ম্যাচেও ভালো ফিনিশ করেছে, কিন্তু বাকি প্লেয়ারগুলো খেলতেই পারছে না। আর তাদের বোলিং কি বলবো, আমরা যদি দেখি যে দিল্লি ক্যাপিটালসের দিক থেকে সবচেয়ে ভালো বল করেছে মুকেশ কুমার, 4 ওভারে 33 রান দিয়ে 4টা উইকেট আর 8.5 ইকোনমি। আর মিচেল স্টার্ক 4 ওভারে 25 রান দিয়ে 1টা উইকেট, দুষ্মন্ত চামিরা 3 ওভারে 25 রান দিয়ে 1টা উইকেট। আর সেরকম কেউ ভালো বল করতে পারেনি। দিল্লি যখন ব্যাট করতে আসে তখন তো মনে হচ্ছিল যে না, ম্যাচটা তারা জিতে নেবে, কারণ প্রথম থেকেই তারা অ্যাটাকিংভাবে খেলছিল। তাদের হিসাবে এসেছিল অভিষেক পোড়েল আর করুণ নায়ার ওপেনার করতে। করুণ নায়ার প্রথমে আমরা দেখেছি যে করুণ নায়ার এর আগে একটা টুইট করে জানিয়ে দিয়েছিল যে ওয়েলকাম টু ক্রিকেট, মানে সে ক্রিকেটকে পছন্দ করতে চায় আর ক্রিকেটকে আর একটা চান্স দিতে চায়। কিন্তু করুণ নায়ার এই ম্যাচে 9 বলে 15 রানের একটা বিধ্বংসী পারি খেলেছে, কিন্তু অ্যাডেন মার্করামের বলে বোল্ড হয়ে যায়। কিন্তু তারপরে যে ওপেনার ছিল অভিষেক পোড়েল আর কেএল রাহুল, এই দুজন মিলে
খেলা ধরে এবং খেলাটাকে ফিনিশ করে। অভিষেক পোড়েল হলো ইন্ডিয়ান ব্যাটার এবং ইন্ডিয়ার ব্যাটার যে এত সুন্দর খেলছে, মাত্র 36 বলে 51 রান করেছে, 5টা 4 আর একটা ছক্কার সাহায্যে। আমাদেরও খুব ভালো লাগছে, কারণ আইপিএলে ইন্ডিয়ান প্লেয়ার যদি রান করে তাহলে প্রত্যেকটা ভারতীয় বা প্রত্যেকটা ক্রিকেট ফ্যান্সদের একটা আবেগের ব্যাপার। আর কে এল রাহুল যে আজকে টিকে ছিল, তার জন্যই লখনৌ সুপার জায়ান্টস ম্যাচটা হেরে গেছে আর দিল্লি ক্যাপিটালস ম্যাচটা জিতেছে। কে এল রাহুল 42 বলে 57 রান করেছে, 3টে ছক্কা আর 3টে চারের সাহায্যে। কিন্তু তার এই ধিমি পাড়ি দেখলে চলবে না, কারণ সেখানে ছিল তার দায়িত্ববোধ। এর আগে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিয়েছিল যে কেন তারা কে এল রাহুলকে রিটার্ন করেনি, কারণ তারা মানে মাইলস্টোনের জন্য খেলে। কিন্তু অ্যাকচুয়ালি না, কে এল রাহুল ম্যাচ ফিনিশ করতে পারে, তাকে যেখানে খেলানো হোক সে ম্যাচ টেনে নিয়ে যে ফিনিশ করে। আর এবারও সে লখনৌ সুপার জায়ান্টসের সাথে সেটা দেখিয়ে দিল, মাত্র 42 বলে 57 রান করেছে। আর তারপরে ফিনিশ করেছে বাপু আকসার প্যাটেল 20 বলে 34 রান করেছে, 4টা ছক্কা 1টা চারের সাহায্যে। একেবারে ম্যাচ টার্ন ঘুরিয়ে দিয়েছে দিল্লির দিকে। আর এভাবেই তারা পয়েন্টস টেবিলে অনেকটা এগিয়ে গেছে। এখন পর্যন্ত দিল্লি ক্যাপিটালস পয়েন্টস টেবিলে 2 নম্বরে আছে, টপে আছে গুজরাট, 2 নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস, আর তারপরে 5 নম্বরে আছে লখনৌ সুপার জায়ান্টস 10 পয়েন্টের সাথে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে দিল্লি ক্যাপিটালস এবার ফাইনাল নিতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল